আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। ঋতু পরিবর্তনের এই সময়ে আপনারা নিশ্চয়ই অবাক হবেন, প্রকৃতি হঠাৎ করে যেন পাল্টে গিয়েছে। হেমন্তর এই সময়টাতে আজকে আমরা ১০ তারিখ অতিবাহিত করছি। এই সময়ে সাধারণত ঋতুর এতটা পরিবর্তন আমরা দেখতে সাধারণত পাই না। আমরা দেখতেই পাচ্ছি ভোরের শিশির, আমরা দেখতে পাচ্ছি রাতের কুয়াশা এবং প্রকৃতির একটা রুক্ষ, রুক্ষ ভাব। চারিপাশে একটা ধুলাময় পরিবেশ। তাই এই সময়টাতে আমাদের শিশুদের যে সাধারণত অসুখ-বিসুখগুলো হয়ে থাকে, সেই অসুখগুলোতে কি করে আমরা রক্ষা করব এবং সেই অসুখ-বিসুখগুলো কি করে আমরা চিনব, সেই বিষয়ে একটু আলোচনা আজকে করা তো আসুন জেনে নিই এই সময় কি অসুখ-বিসুখগুলো সাধারণত আমাদের শিশুদের হয়ে থাকে। আমরা বলি সর্দি জ্বর বা ভাইরাস ফ্লু, আমরা বলি নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, শিশু হাঁপানি এবং ডায়রিয়া, যেটা আমরা বলি ভাইরাল ডায়রিয়া নামক আরেকটা রোগ, এই সময় আমরা বেশি দেখতে পাওয়া যায়। তো আসুন আমরা জেনে নিই আজকে ফ্লু সংক্রান্ত কিছু প্রয়োজনীয় তথ্য। এই যে আমরা বলি সর্দি জ্বর, এই সর্দি কথাটা এসেছে একটি ফার্সি শব্দ থেকে। এই সর্দি শব্দটির অর্থ কিন্তু ঠান্ডা কাশি। তাহলে আসুন এই সর্দি জ্বরের কারণে বা ভাইরাল ফ্লুর কারণে আমাদের শিশুরা কি ধরনের অভিযোগ নিয়ে আমাদের সামনে হাজির হতে পারে? আমরা বলতে পারি, আমরা দেখতে পারি আমার শিশুটার নাক বন্ধ হয়ে গিয়েছে। আমাদের শিশুটার নাক দিয়ে পানি পড়ছে। নাকের ভিতরটা কেমন একটু চুলকাচ্ছে, একটু অস্থির করছে শিশুটা। খাওয়া-দাওয়া বন্ধ, বন্ধ প্রায়। আর পাশাপাশি দেখা যাচ্ছে তার বুকের মধ্যে কেমন একটা শব্দ পাওয়া যাচ্ছে, কেমন ঘড়, 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 ঘড় ভাব। একটু হালকা, হালকা কাশি, কিছুটা শুষ্ক, শুষ্ক কাশি বলে মনে হচ্ছে। তারপর একটু জ্বর, শরীর ব্যথা, এই ধরনের কিছু ছোট, ছোট সমস্যা নিয়ে শিশুটার কিন্তু ফ্লু জাতীয় ইনফেকশনটা আমাদের সামনে চলে আসে। তাহলে এই যে ফ্লুর কথা আমরা শুনছি, তো এই ফ্লুটা মূলত ভাইরাস জনিত একটা ছোঁয়াচে রোগ। তাহলে আসুন আমরা এর প্রতিকার এবং চিকিৎসার কিছু বিষয় আমরা আজকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তাহলে আসুন এই ভাইরাস জ্বর মূলত আমাদের তার সময়কাল ৫ থেকে ৭ দিন। আপনি ওর চিকিৎসা করুন আর নাই করুন, কিন্তু এর মধ্যে ভালো হয়ে যাবে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের কিন্তু কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই। আমাদের এই সময় কোনো কাশি সিরাপের প্রয়োজন নাই। আমাদের কোনো অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধের প্রয়োজন নাই। তাহলে কি প্রয়োজন আমাদের? হ্যাঁ, ভিউয়ার্স, আমাদের এমন কিছু প্রতিরক্ষামূলক পদ্ধতি বা ব্যবস্থা আমাদের নেওয়া প্রয়োজন, যেগুলো যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা কি করতে পারি? আমরা দেখতে পারি আমাদের শিশুটার সহজেই এই অসুস্থতার ভাব থেকে বের হয়ে আসাটা, সুস্থ হয়ে যাওয়ার বিষয়টা। তাহলে আমরা যদি শিশুটাকে নিয়মিতভাবে গোসল করাই, আমরা যদি শিশুকে রোজ গোসল করার পাশাপাশি যে কিছু প্রয়োজনীয় পুষ্টিকর খাবারগুলো আমরা এনশিওর করি খাবারের মধ্যে, আমরা সবুজ শাকসবজির কথা বলতে পারি, আমরা কিন্তু গরম, গরম স্যুপ খাওয়াতে পারি, কুসুম গরম পানি, লেবু পানি, মধু পানি খাওয়াতে পারি। এগুলো কিন্তু শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে তার কি করবে? বুস্ট আপ করবে। পাশাপাশি তার যে গলার যে একটা ইরিটেশন ছিল সেটাকেও কিন্তু দমন করবে। আমরা এই সময় যেটা বিষয়টা খেয়াল করব যে আমরা যখন হাঁচি-কাশি আক্রান্ত লোকজন আশেপাশে দেখতে পাবো, তাদের কাছ থেকে আমরা একটু নিরাপদ দূরত্ব কি করব? আমরা মেনে চলবো। যাতে করে আমরা তার দ্বারা আক্রান্ত হয়ে না পড়ি এবং আমরা যারা হাঁচি-কাশির আক্রান্ত ব্যক্তি হব, শিশু হব, তারা সবাই যদি আমরা কোনো অ একটা বেড়াতে গেলাম, কোনো শপিং এ গেলাম, তাহলে কিন্তু আমরা কি করব? সবাই মাস্ক পরিধান করব। যাতে করে আমি আমার দ্বারা কাউকে আক্রান্ত না করি অথবা আমি কারো কাছ থেকে কোনো জীবাণু শিকার না হই। তাহলে আমি কিন্তু একটা মাস্ক পরিধান না করে কোনো খোলামেলা পরিবেশে যাব না। তারপর যে বিষয়টা থাকবে, আমি কিন্তু রীতিমতো হ্যান্ড ওয়াশ করব। আমরা যেটা বলছি বারবার, আমরা ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করব। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে আমাদের জীবাণুটা প্রবেশ করতে পারে, যেমন আমাদের মুখ, নাক এবং চোখ। এই সমস্ত জায়গায় আমরা মোটেই হাত দেওয়ার চেষ্টাই করব না। আর এই যে হাঁচি এবং কাশির যেটা শিষ্টাচার, যেটা আমরা বিগত ১ বছর ধরে বলে চলেছি, সেটা আমরা ভীষণভাবে মেনে চলবো। আমার হাঁচি-কাশি আসতেই পারে। সে কিন্তু হঠাৎ করে চলে আসবে। তাহলে আমি কি করব? আমি আমার শিশুদের সেই শিক্ষাটা দিব, যেমন হাঁচি-কাশি আসলে পরে আমি যে টিস্যু বা রুমাল দিয়ে যেন আমার মুখটা এবং নাকটা ঢেকে নিই। যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে হাতের কাছে আমার রুমাল বা টিস্যু নেই, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যেটা করতে পারি, আমার কনুইটাকে ব্যবহার করে নাক এবং মুখটা ঢেকে নিয়ে কিন্তু আমরা এই যাত্রার রক্ষা পেতে পারি। তাহলে আমি রক্ষা পেলাম এবং আমাদের চারপাশের সকলে কিন্তু রক্ষা হলো। তাহলে এই বিষয়গুলো হলো হাঁচি-কাশির শিষ্টাচার এবং এর সাথে, সাথে কিন্তু আমরা
হাতটা ভালো করে ধুয়ে নেব এবং আমরা যে রুমাল বা টিস্যুটা ব্যবহার করেছিলাম সেটা আমরা বিনে ফেলে দেব। তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো যে আমাদের কেমন করে হাঁচিকার শিষ্টাচার মেনে চলতে হবে। আমরা আমরা বলছিলাম যে আমরা ভাইরাল ফ্লু থেকে কি করে ভালো থাকবো এবং এর প্রকোপ থেকে কি করে নিজেদেরকে এবং পরিবারের সকলকে রক্ষা করব। তাহলে দেখুন, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, এই বিষয়গুলো কিন্তু খুবই সহজ এবং সরল। আমরা যদি এগুলো প্র্যাকটিস করি, আমাদের অভ্যাসের মধ্যে আনি, তাহলে কিন্তু আমাদের আমাদের নিজেদের এবং পরিবারের সকলেই কিন্তু এই ভাইরাল ফ্লু থেকে আমরা রক্ষা পেতে পারবো। আমরা কিন্তু জানি যে আমরা যদি রোজ গোসল করি, আমরা যদি পুষ্টিকর খাবার খাই, আমরা যদি হাঁচি-কাশি শিষ্টাচার মেনে চলি, আমরা যদি বারবার করে হাত ধুই, তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু সহজেই এড়ানো যাবে। আমরা যদি বুকের দুধের বাচ্চাটার কথা বলি, তাহলে তার কি করণীয়? তার কিন্তু একই কাজ। তাকে কিন্তু ঘন, ঘন বুকের দুধ খাওয়াতে হবে। তাহলে এই যে আমরা বলছিলাম আমাদের নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া, তার প্রতিকার কি? আমরা কিন্তু বাজারে একটা নরমাল স্যালাইনের ড্রপ পাই। সেই ড্রপটা দিয়ে বারবার করে ২ নাইকে আমরা দিয়ে দিব এবং পাশাপাশি আমরা বাচ্চাদের কিছু কটন বাডও আমাদের পাওয়া যায়। সেই কটন বাড দিয়ে যদি শুকিয়ে থাকা কোনো শ্লেষ্মা যদি থাকে নাকের মধ্যে, ওটাকে আমরা আস্তে করে আলতো করে বের করে নিয়ে আসতে পারি। যাতে করে তার এই যে শ্বাস নালীর যে শুরুর ভাগ, যেটাকে আমরা নাক বলি, সেই নাকের প্রবেশদ্বারটা ওপেন থাকবে এবং বাচ্চাটা সহজেই কি করতে পারবে? শ্বাস নিতে পারবে এবং তার শ্বাস নেওয়ার সাথে, সাথে তার খাবার যে ইচ্ছেটা, খাবার ইচ্ছেটা কিন্তু ভালো থাকবে। আমরা জানি শিশুরা যখন নাক বন্ধ হয়, তখন সে কি করে? সে মুখ দিয়ে কিন্তু শ্বাস নেয়। তাহলে মুখ দিয়ে শ্বাস নিলে কি হতে পারে বলুন? মুখটা শুকিয়ে যায়। মুখটা শুকিয়ে গিয়ে কাঠ হয়ে থাকে, তখন কিন্তু খাবারের রুচিটা একদম থাকে না। সুতরাং নাক বন্ধটা যদি আমি খুলে দিতে পারি, তাহলে কিন্তু আমার খাওয়ার ব্যবস্থাটা এবং শ্বাস নেওয়ার ব্যবস্থাটা কিন্তু সহজ হয়ে যাবে। তাহলে আমরা যে বিষয়গুলো বললাম, এগুলো কি খুব কঠিন ভিউয়ার্স? তা আমরা কি এগুলো মেনে চলতে পারি না? আমরা কি এগুলো মেনে চলে আমাদের পরিবারের সকলকে, শিশুদেরকে এবং অবশ্যই বয়স্কদেরকে রক্ষা করতে পারি না? অবশ্যই আমরা পারি কিন্তু। যদি একটু আমরা সজাগ হই, সতর্ক হই, তাহলে কিন্তু অবশ্যই আমরা এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারবো। তবে এবার আসুন জেনে নিই কিছু বিপদ চিহ্ন, যে চিহ্নগুলো দেখা মাত্রই আমরা কিন্তু নিকটবর্তী আমাদের চিকিৎসকের কাছে চলে যাব। আর নতুবা কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ধরা যাক, আমরা বলছিলাম আমাদের কিন্তু হালকা, হালকা জ্বর হবার কথা। ঠিক আছে, সেই জ্বরটা যদি তীব্রভাবে দেখা যায় এবং যদি জ্বরটা একটু মেয়াদ নেয়, যেমন ৩ দিন ৪ দিন জ্বর হয়ে গেল, তাহলে কিন্তু অবশ্যই আপনার চিকিৎসকের কাছে চলে যেতে হবে। আমরা কাশির কথা বলছিলাম। সেই কাশি যদি এমন কাশি হয়, বাচ্চা কাশতে, কাশতে দেখা যাচ্ছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। কাশতে, কাশতে বাচ্চাটার বমি করে ফেলছে এবং তার পাঁজরের হাড়গুলো দেবে, দেবে যাচ্ছে এবং তার কথা বলতে, খেলতে গিয়ে অল্পতেই সে হাঁপিয়ে উঠছে। তাহলে আমাদের বুঝে নিতে হবে শিশুর কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। সুতরাং এটাও কিন্তু চিকিৎসকের কাছে দৌড়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। সুতরাং এক্ষেত্রেও কোনো হেলা নয়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় জ্বরের সাথে এই শিশুদের খিঁচুনিবন্ত হতে পারে। সুতরাং এই যে বিষয়গুলো বললাম, জ্বর হওয়া, শ্বাসকষ্ট হওয়া, খিঁচুনি হওয়া, খাবার খেতে না পারা, এই বিষয়ে যদি বিপদচিহ্নগুলো আমাদের সামনে চলেই আসে, তাহলে যেন আমরা অহেতুক ভাইরাল ফ্লু বলে সময় নষ্ট না করে বাসায় না থাকি। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি নেওয়ার জন্য চিকিৎসকের কাছে যাই এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে ভালো থাকি এবং শিশুটির সুস্বাস্থ্য রক্ষা করি। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন।